Assalamu alaikum, dear student. It's me, Kanujaman, lecturer, Department of English, once and again with you within class. And this very class is for the students of honors first year. Those are the students of English department. And before going to the class, we must know about our topics. And our very topics in course title, Introduction to Poetry. And we are going to discuss with you a poem from Introduction to Poetry Prose. And our poem is The Good Morrow. And this very poem I taught you in your class. আমি তোমাদের ক্লাসে এটা পড়িয়েছিলাম, but this very poem is for revision now. এখন এই ক্লাসটা আমাদের রিভিশনের জন্য। And this poem is written by John Donne. এই কবিতাটি জন ডান কর্তৃক লেখা হয়েছে। John Donne on 1573 is the birth date and 1631 is date. So here there is some important information about John Donne সম্পর্কে, and this very poem is interesting one, and then some notes before going to the main poem. অর্থাৎ এই কবিতায় যাওয়ার আগে আমাদের কিছু গুরুত্বপূর্ণ নোট সম্পর্কে জানতে হবে এই কবিতা রিলেটেড। তাহলে আমরা চলে যাব some facts about John Donne। অর্থাৎ কবিতা পড়ার আগে we must know something, আমাদেরকে অবশ্যই কিছু জানতে হবে জন ডান সম্পর্কে। জন ডান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে এবং এই সত্য তথ্যগুলো জানা চাই। তাহলে জন ডানের তথ্যগুলো আমরা দেখে নেব একটি একটি করে। জন ডান সম্পর্কে আমাদের প্রথমত জানতে হবে ওয়াজ বর্ন ইন 1573। 1573 সালে তিনি জন্মগ্রহণ করেন ইন এ বিজনেস ফ্যামিলি, অর্থাৎ একটি ব্যবসায়ী পরিবারে। সম্ভ্রান্ত ইন এন অ্যারিস্টোক্রেটিক বিজনেস ফ্যামিলি জন ডান ওয়াজ বর্ন, অর্থাৎ জন ডান একটা বিখ্যাত সম্ভ্রান্ত বিজনেস পরিবারে জন্মগ্রহণ করেছিল। ব্রট আপ, এমন তাকে লালন পালন করা হয় ইন রোমান ক্যাথলিক ট্র্যাডিশন, অর্থাৎ রোমান ক্যাথলিক ট্র্যাডিশনে তাকে লালন পালন করা হয়। অর্থাৎ ক্যাথলিক ট্র্যাডিশনে, অর্থাৎ রোমানদের যে ক্যাথলিক ট্র্যাডিশন, এই ধর্ম অনুসারে, এই নিয়ম রীতি অনুসারে তাকে লালন পালন করা হয়। এই ক্যাথলিক ট্র্যাডিশনগুলো তাকে শেখানো হয়েছিল। ওয়াজ পপুলারলি নোন এস, এবং তাকে জনপ্রিয়ভাবে মনে করা হয় ওয়ান অফ দ্য বেস্ট মেটাফিজিক্যাল পোয়েটস, তাকে সেরা মেটাফিজিক্যাল পোয়েটদের একজন মনে করা হয়। দেয়ার আর সাম ফেমাস মেটাফিজিক্যাল পোয়েট ইন ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যে কিছু বিখ্যাত মেটাফিজিক্যাল পোয়েটস আছে, আর তাদেরকে মনে করা হয় জন ডান তাদের মধ্যে অন্যতম একজন। তাহলে স্বভাবতই দেয়ার মাস্ট রাইজ এ কোয়েশ্চেন, এখানে একটা প্রশ্ন জাগে, হোয়াট ইজ মেটাফিজিক্যাল পোয়েট্রি আর হু আর মেটাফিজিক্যাল পোয়েট। মেটাফিজিক্যাল পোয়েট কারা অথবা মেটাফিজিক্যাল পোয়েট্রি কি, এই বিষয়ে একটা প্রশ্ন জাগে। তাহলে আমরা মেটাফিজিক্যাল পোয়েট বা মেটাফিজিক্যাল পোয়েট্রি সম্পর্কে বাই টার্ন আমরা এগুলো শিখে নিতে পারবো। অ্যান্ড আওয়ার নেক্সট ওয়ান ওয়াজ অলসো নোন এজ রিলিজিয়াস অ্যান্ড লাভ পোয়েট, এবং তাকে বলা হয় ধর্মীয় এবং ভালোবাসার কবি। তাকে ধর্মীয় কবি বলা হয় এবং ভালোবাসার কবি বলা হয়ে থাকে। তাহলে তার পোয়েট্রিগুলো ডিল করছে রিলিজিয়ন সম্পর্কে, এবং তার পোয়েট্রিগুলো ডিল করছে লাভ পোয়েট্রি সম্পর্কে। পরবর্তী ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো জন ডান সম্পর্কে স্লাইডে দেখা যাচ্ছে। ব্রোক দ্য ট্রেডিশনাল মেথডস অফ রাইটিং লাভ পোয়েমস, ভালোবাসার কবিতা লেখার যে ট্রেডিশনাল মেথডগুলো ছিল, জন ডান এই মেথডগুলোকে ব্রোক আউট করে দিয়েছিল, ভেঙে দিয়েছিল। কি কম্বাইন করেছিল? ইউজিং, সে ব্যবহার করেছিল কম্বিনেশন অফ থট অ্যান্ড ফিলিং। অ্যান্ড দিস ভেরি স্লাইড অ্যান্ড দিস ভেরি লাইন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইন এবং অন দ্য লাইন দ্যাট ইজ গিভেন টু ইউ ইন দিস স্লাইড। এই স্লাইডে দেওয়া সমস্ত লাইনের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে জন ডানের কবিতার থিমেটিক ব্যাপারটা কি। থিমেটিক ব্যাপার কম্বিনেশন অফ থট অ্যান্ড ফিলিং, চিন্তা এবং অনুভূতি দুটোকে একই তারে বেঁধে এদিকে সুন্দর করে মালা গেঁথে মানুষকে কীভাবে সুন্দর করে লাভ পোয়েট্রি থেকে আকর্ষণ করা যায়। দিস ওয়াজ দ্য থিম অফ জন ডান। এটা ছিল জন ডানের একটা গুরুত্বপূর্ণ থিম। emphasized more on physical touch of love than spiritual. জন ডান ফিজিক্যাল লাভের প্রতি সবচেয়ে বেশি পরিমাণ এমফেসিস করেছিল এই স্পিরিচুয়াল লাভের চাইতে। সো জন ডানের ভালো কবিতাগুলো ফিজিক্যাল লাভকে টাচ করেছিল বেশি স্পিরিচুয়াল লাভের চাইতে। দিস ইজ অ্যানাদার ফ্যাক্ট অ্যাবাউট জন ডান সম্পর্কে, এটি আরও একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। এবার পরবর্তী ফ্যাক্টে যাব। ইন্ট্রোডিউস মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েট্রি। যদি তোমাকে শর্ট কোশ্চেনে, যদি তোমাকে ব্রিফ কোশ্চেনে প্রশ্ন করা হয় মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েট্রি, অর্থাৎ মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েট্রি বাই হুম ইজ ইন্ট্রোডিউস, এটা কার দ্বারা ইন্ট্রোডিউস করা হয়েছিল? তাহলে উত্তর আসবে জন ডান। জন ডান ইন্ট্রোডিউস দ্য মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েট্রি। জন ডান মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েট্রিকে ইন্ট্রোডিউস করেছিল। Some poets of this schools are, যদি প্রশ্ন করা হয় who are the poets of metaphysical school of poetry, metaphysical school of poetry কবি কারা কারা, তাহলে উত্তর হচ্ছে অ্যান্ড্রিউ মার্ভান, হেনরি ভগান, আব্রাহাম কাউলি অ্যান্ড সো অন, এবং আরও অনেকেই, অ্যান্ড মেনি আদার পার্সনস অ্যান্ড মেনি আদার পার্টস অলসো। তাহলে আমরা এখান থেকে শিখতে পারলাম জন ডান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টস। তাহলে এবার আমরা এই কবিতায় যাওয়ার আগে উই মাস্ট নো সামথিং অ্যাবাউট দ্য পোয়েম গুড মোরো। গুড মোরো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট সম্পর্কে আমাদের জানা চাই যদি কবিতাটি আমরা ক্লিয়ার করতে চাই। সো মাই ডিয়ার, সো হিয়ার দেয়ার আর সাম ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যাবাউট গুড মোরো। গুড মোরো কবিতা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট আছে, অ্যান্ড দ্যাটস উইল হেল্প ইউ, যা তোমাকে সাহায্য করবে টু আনসার ব্রিফ কোশ্চেন, টু আনসার শর্ট কোশ্চেন, to answer broad question properly. So here is some information.
এই কবিতা সম্পর্কে যে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য, প্রথমে মিন্স গুড মোরো মানে হচ্ছে গুড মর্নিং। তো প্রশ্ন করা হয় হোয়াট ইজ দ্য টাইটেল সিগনিফিকেন্স, টাইটেল সিগনিফিকেন্স কি, হোয়াট ইজ মিন বাই দ্য টাইটেল, এই টাইটেল দ্বারা তুমি কি বুঝো? তাহলে গুড মোরো মিন্স গুড মর্নিং, তাহলে হিয়ার গুড মোরো মিন্স গুড মর্নিং, গুড মোরো বলতে গুড মর্নিংকে বোঝানো হচ্ছে। গুড মর্নিং কাকে বলা হচ্ছে? ওয়ান সোল গ্রিটস অ্যানাদার, অর্থাৎ একটি আত্মা আরেক আত্মাকে গ্রিট করতেছে, অভিবাদন জানাচ্ছে, শুভ সকাল বলতেছে, টু কাম ইন টাচ উইথ দ্য ফিজিক্যাল প্রক্সিমিটি, অর্থাৎ ফিজিক্যাল প্রক্সিমিটিতে আসার জন্য, টু কাম ইন ফিজিক্যাল ক্লোজনেস, অর্থাৎ ফিজিক্যাল ক্লোজনেসে আসার জন্য একটি আত্মা আরেকটি আত্মাকে ওয়েলকাম জানাচ্ছে। সো গুড মোরো বলতে জন ডান এখানে বুঝিয়েছেন গুড মোরো মিন্স গুড মোরো সেইং গুড মোরো টু ওয়ান সোল ফ্রম অ্যানাদার, অর্থাৎ একটি সোল আরেকটি সোলকে গুড মোরো বলছে টু কাম ইন টাচ উইথ ফিজিক্যাল প্রক্সিমিটি, ফিজিক্যাল প্রক্সিমিটিতে আসার জন্য একটি আত্মা আরেকটি আত্মাকে ভালোবাসার জগতে গুড মোরো জানাচ্ছে, গ্রিটিং করতেছে। এবার পরবর্তী তথ্য ইজ পিউরলি a metaphysical poem, তাহলে what type of poem is গুড মোরো? গুড মোরো কোন ধরনের কবিতা? মেটাফিজিক্যাল পোয়েম। দেন মাস্ট রাইজ এ কোশ্চেন, এখানেও প্রশ্ন জাগতে পারে হোয়াট ইজ মেটাফিজিক্যাল পোয়েট্রি, উইল ডিসকাস ইট, আমরা এটা আজকের ক্লাসে আলোচনা করব। এর পরবর্তী অংশ ইন সেকশনস ইনটু 3 সেকশন, এই সেকশনস এটাকে সেকশন ভাগে ভাগ করা হয়েছে ইনটু 3 সেকশন, 3টি সেকশনে। তাহলে আমাদের এই গুড মোরো কবিতার কি কয়টি সেকশনে ভাগ করা হয়েছে? 3টি সেকশনে। তাহলে আমরা এই 3টি সেকশনের নাম জানবো এবং 3টি সেকশনে কোন সেকশনে কবি কি বলেছেন এই 3টি সেকশনের আমরা বর্ণনা সম্পর্কে শুনবো পরবর্তী স্লাইডে। তাহলে আমরা সেকশন নাম্বার 1 দেখতে পাচ্ছি ইন সেকশন 1 এক নম্বর সেকশনে ওয়ান সোল ফিলস অ্যানাদার, অর্থাৎ একটি সোল আরেকটি সোলকে ফিল করে থাকে, অর্থাৎ দ্য সোল অফ দ্য লাভারের সোল ফিলস দ্য বিলাভেড, দ্য সোল অফ দ্য বিলাভেড ফিলস দ্য লাভার, অর্থাৎ প্রেমিকার বা প্রেমিকের দুজনের সোলকে তারা টাচ করে থাকে, তারা দুজনকে ফিলস করে থাকে, অনুভব করে থাকে সেকশন 1-এ। আমাদের সেকশন নাম্বার 2তে কবি আলোচনা করেছেন ইন সেকশন 2 ওয়ান সোল গ্রিটস অ্যানাদার, একটি সোল আরেকটি সোলকে গ্রিটস করছে, এবং গ্রিটস মানে হচ্ছে ওয়েলকাম জানানো, টু ওয়েলকাম সামওয়ান, গ্রিট মানে কাউকে অভিবাদন জানানো। কি বলে অভিবাদন জানিয়েছে? গুড মর্নিং, গুড মোরো বলেছে। তাহলে ওয়ান সোল গ্রিটস অ্যানাদার সেইং গুড মোরো, একটি সোল আরেকটি সোলকে গুড মোরো বলে অভিবাদন জানিয়েছে। তো স্যার গুড মোরো মিন্স গুড মর্নিং, অর্থাৎ গুড মর্নিং বলা হয়েছে। সেকশন 2 ইজ কমপ্লিট। আবার সেকশন 3তে কবি কি আলোচনা করেছেন? সেকশন 3তে কবি আলোচনা করেছেন সেকশন 3 দ্য থিওরি অফ ওয়াননেস ইজ ব্রড। ওয়াননেস শব্দ হচ্ছে ফিজিক্যাল প্রক্সিমিটি, অর্থাৎ দুই আত্মা মিলে এক আত্মা পরিণত হওয়ার যে উপায়টা এখানে তা আলোচনা করা হয়েছে। সেকশন 3তে কবি আলোচনা করেছেন থিওরি অফ ওয়াননেস ইজ ব্রড, এটা আনা হয়েছে লাভার অ্যান্ড দ্য বিলাভেড বিকামস ওয়ান, প্রেমিক এবং প্রেমিকা তারা দুজন মিলে হয়ে যায় একটি, বাই লাভিং ওয়ান অ্যানাদার, একে অন্যকে ভালোবেসে, অর্থাৎ প্রেমিক প্রেমিকা যখন তাদের সত্যিকারের ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে থাকে তখন তারা দুই দেহ থেকে এক দেহতে, অর্থাৎ তারা ফিজিক্যালি দুই দেহ থাকলেও আত্মার দিক থেকে এক আত্মায় পরিণত হয়। দ্য থিওরি অফ ওয়াননেস ইজ কল্ড দ্যাট, অর্থাৎ এটাকে বলা হয় থিওরি অফ ওয়াননেস। তাহলে সেকশন 3তে এটা আলোচনা করা হয়। তাহলে আমরা সেকশন 3টি উপায় সম্পর্কে জানতে পারলাম। সেকশন 1-এ ওয়ান সোল ফিলস অ্যানাদার, একটি সোল আরেকটি সোলকে ফিল করে থাকে। এন্ড সেকশন 2তে ওয়ান সোল গ্রিটস অ্যানাদার সেইং গুড মোরো, গুড মর্নিং, একটি সোল আরেকটি সোলকে গুড মর্নিং বলে অভিবাদন জানায়। আর সেকশন 3তে দে বিকাম ওয়ান, তারা ওয়ান হয়ে যায় বাই লাভিং ওয়ান অ্যানাদার, একে অন্যকে ভালোবেসে। তাহলে এবার চলে যাবো আমাদের হোয়াট ইজ মেটাফিজিক্যাল পোয়েট্রি, অর্থাৎ এবার যদি আমরা মেটাফিজিক্যাল পোয়েট্রি সম্পর্কে জানতে পারি তাহলে আমাদের ক্লাসটুকু আজকের মতো করে এখানে কমপ্লিট করতে পারবো। তাহলে মেটাফিজিক্যাল পোয়েট্রি কি? আমরা সায়েন্স যারা পড়ি বা সায়েন্সে একটা বিষয় পড়ে থাকি, ম্যাটা মিন্স বায়ন্ট, এটাকে বায়ন্ট বলা হয়, আমরা উচ্চারণ করি বিয়ন্ড, বায়ন্ট। ম্যাটা মিন্স বায়ন্ট মানে বাহিরে, ফিজিক্স মিন্স হচ্ছে সায়েন্স অফ কংক্রিট থিং, ফিজিক্স বলতে যার শারীরিক আকৃতি আছে যার ফিজিক্স বলা হয় তাকে। So metaphysical means তাহলে a subject, এমন একটি সাবজেক্ট that deals with things which don't have concrete or physical shape। তাহলে মেটাফিজিক্যাল বলতে বোঝায় এমন কিছু বিষয়কে যার শারীরিক কোনো আকৃতি নেই, কংক্রিট কোনো শেপ নেই, যা দেখা যায় এমন কোনো বিষয় নয়। দিস ইজ কল্ড মেটাফিজিক্যাল। তাহলে মেটাফিজিক্যাল পোয়েট্রি বলতে আমরা কি বলছি? মেটা মানে বায়ন্ট, ফিজিক্স মানে যার শারীরিক আকৃতি আছে। তাহলে মেটাফিজিক্যাল বলতে বোঝাচ্ছে বায়ন্ট ফিজিক্যাল, অর্থাৎ শারীরিক আকৃতির বাহিরে মেটাফিজিক্যাল বলা হয় তাকে। তাহলে মেটাফিজিক্যাল হচ্ছে, সো মেটাফিজিক্যাল মিনস এ সাবজেক্ট, এমন একটি বিষয় দ্যাট ডিলস উইথ, যা আলোচনা করা হয়ে থাকে, হুইচ ডোন্ট হ্যাভ কংক্রিট, যার নেই কোনো শারীরিক আর ফিজিক্যাল শেপ। কংক্রিট বলতে সিন, দ্যাট ক্যান বি সিন, সামথিং দ্যাট ক্যান বি সিন। কংক্রিট বলতে দেখা যায় বা দৃশ্যমান কোনো বিষয়, অর্থাৎ যার কোনো শারীরিক আকৃতি নেই, তাকে বলা হয় মেটাফিজিক্যাল পোয়েট্রি। তাহলে মেটাফিজিক্যাল পোয়েট্রি হচ্ছে শারীরিক আকৃতির বাহিরে যা দেখা যায় না এরকম বিষয়গুলোকে নিয়ে যে কবিতা লেখা হয় তাকে বলা হয় মেটাফিজিক্যাল পোয়েট্রি। তাহলে হোয়াট ইজ দ্য থিম অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি? আমাদের ব্রিফ কোশ্চেনে আসতে পারে হোয়াট ইজ দ্য থিম অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি, মেটাফিজিক্যাল পোয়েট্রির গুরুত্বপূর্ণ থিমগুলো কী কী? তাহলে আমরা এখন দেখতে পারবো মেটাফিজিক্যাল পোয়েট্রির গুরুত্বপূর্ণ থিমগুলো।
দ্য থিম অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি লাভ, এখানে ভালোবাসার সম্পর্কে কথা বলা হয়। ফেথ, বিশ্বাস নিয়ে কথা বলা হয়। সোল, আত্মাকে নিয়ে লেখা হয়। ডেথ, মৃত্যু অ্যান্ড গড। দিস আর দ্য মেইন অ্যান্ড দিস আর দ্য ভাইটাল, দিস আর দ্য ফোকাল ইম্পর্টেন্ট থিম অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি। মেটাফিজিক্যাল পোয়েট্রির গুরুত্বপূর্ণ থিম হলো এই কয়েকটি। আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। তাহলে এবার সভাপতির প্রশ্ন জাগে, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি। তাহলে আমাদের সর্বশেষ স্লাইডে আমরা দেখব দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি। মেটাফিজিক্যাল পোয়েট্রির বৈশিষ্ট্যগুলো কী কী আমরা দেখে নেব। আমাদের প্রথম বৈশিষ্ট্য, ইউজ অফ মেটাফোর, পাঞ্চ অ্যান্ড প্যারাডক্স। কিছু লিটারেরি টার্মস এখানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই লিটারেরি টার্মসের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে মেটাফোর, পাঞ্চ অ্যান্ড প্যারাডক্স এখানে ব্যবহার করা হয়। এরপরে ব্যবহার করা হয় আনক্লিয়ারিটি, অর্থাৎ এই কবিতাগুলো দুর্বুদ্ধ হয়, অবসকিউর হয়ে থাকে, ঠিক আছে, এই কবিতাগুলো সহজে বোঝা যায় না, দুর্বুদ্ধ থিমের উপর লেখা হয় এই মেটাফিজিক্যাল পোয়েট্রি। আরেকটি বিষয় আমরা দেখব, ইউজ অফ মেটাফিজিক্যাল কনসেপ্ট অ্যান্ড হাইপারবোল। এখানে হাইপারবোল ব্যবহার করা হয়, অর্থাৎ এর উচ্চ ধরনের বর্ণনা যার যোগ্য নয় কোনো কিছুর, এমন হাইপারবোল ব্যবহার করা হয় এবং মেটাফিজিক্যাল কনসেপ্ট ব্যবহার করা হয় মেটাফিজিক্যাল পোয়েট্রিতে। তাহলে আমরা দেখতে পেলাম মেটাফোর্স, পান, প্যারাডক্সের ব্যবহার, আমরা দেখতে পেলাম আনক্লিয়ারিটির ব্যবহার, আর দেখতে পেলাম মেটাফিজিক্যাল কনসেপ্ট। আমরা মেটাফিজিক্যাল কনসেপ্টের এক্সাম্পল আগামী ক্লাসে দেখবো অনেকগুলো, যখন আমরা কবিতা পড়ব। আর আছে হাইপারবোল, আছে কনসেপ্ট, এবং সর্বশেষ এখানে ব্যবহার করা হয় অ্যাব্রাপ্ট বিগিনিং। তাহলে মেটাফিজিক্যাল পোয়েট্রি বিগিনস অ্যাব্রাপ্টলি, অর্থাৎ এই কবিতাগুলো হঠাৎ করে শুরু হয়। সাডেন বিগিনিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিম, মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি। মেটাফিজিক্যাল পোয়েট্রির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে অ্যাব্রাপ্ট বিগিনিং, হঠাৎ করে শুরু হয়, যেমন এই কবিতাতে শুরু। আমরা আজকের ক্লাসে মেটাফিজিক্যাল পোয়েট্রির বৈশিষ্ট্য, এর থিম সম্পর্কে জানছি, কবিতা এবং কবি সম্পর্কে জানছি। ইন আওয়ার নেক্সট ক্লাস, আমাদের পরবর্তী ক্লাসে উইল ডিসকাস অ্যাবাউট দ্য পোয়েম, আমরা কবিতা নিয়ে আলোচনা করব। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ। স্টে হোম, স্টে গুড, স্টে সেফ।